রাজ্যের জনজাতি বা তিপ্রাসারা বর্তমানে বলা যায় খুশির জোয়ারে ভাসছেন। ওনাদের বহুদিনের দাবি পূরণে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজ্যবাসীর পাশাপাশি গোটা দেশ দেখেছে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কনস্টিটিউশনাল সলিউশনের দাবিতে আমরণ অনশন শুরু করেছিলেন তিপ্রামথার প্রতিষ্ঠাতা মিস্টার প্রদ্যুৎ দেববর্মা। অনশন শুরু করার মাত্রই কেন্দ্র থেকে দিল্লিতে ডেকে নিয়ে যাওয়া হয় ওনাকে। অনেক আলোচনার পর ২রা মার্চ স্বাক্ষরিত হয়ে গেল ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং তিপ্রামথার মধ্যে ঐতিহাসিক ত্রিপাক্ষিক চুক্তি। এই চুক্তি অনুযায়ী জনজাতি বা তিপ্রাসাতের অধিকার ও উন্নয়নে নানা বিষয়গুলো সম্মানসূচক সমাধান সুনিশ্চিত করতে একটি যৌথ ওয়ার্কিং কমিটি গঠন করা হবে বলে জানা যায়। সেই চুক্তি স্বাক্ষরিত হবার পর থেকেই খুশির আবহ জনজাতিদের মধ্যে। তবে খুশি হবার পাশাপাশি রাজ্যের জনগণ এই চুক্তির বিষয় বিস্তারিত জানতে উৎসুক। কি বলা হয়েছে চুক্তিতে একটু বিস্তারিত জানা প্রয়োজন। অন্যদিকে আজ লোকসভা নির্বাচনকে সামনে রেখে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন তিপ্রামথার নেতৃত্ব। চুক্তি স্বাক্ষরিত হবার পর থেকেই রাজ্যের শাসক দল এবং প্রধান বিরোধী দলের কাছাকাছি আসা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল রাজনৈতিক মহলে। কিন্তু আজ তিপ্রামথার প্রতিষ্ঠাতা জানিয়ে দেন তিপ্রাল্যান্ডের দাবি থেকে ওনারা সরে আসছেন না। তাহলে কি আবার কোনো নতুন সমীকরণ তৈরি হচ্ছে? এদিকে 2024-25 অর্থবর্ষের বাজেট পেশ হয়ে গেল আজ। তিপ্রামথা সহ অন্যান্য বিরোধী দল বাজেটকে বলছে দিশাহীন। তাহলে জানা প্রয়োজন জনজাতিদের উন্নয়নের কথা মাথায় রেখে কেমন হয়েছে এবারের বাজেট। আর আজকের সবচেয়ে বড় খবর, রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনারদের 5% ডিএ ডিআর প্রদান করা হলো। সব মিলিয়ে লোকসভা নির্বাচনের মুখে একাধিক এই মুহূর্তে অনেক ইস্যু যখন রয়েছে রাজ্য রাজনীতিতে এবং রাজ্য রাজনীতি যখন সরগরম, তখন পাহাড় কোন দিকে সে নিয়ে চলছে নানান জল্পনা। তাই ঐতিহাসিক চুক্তি থেকে রাজ্য বাজেট, এমন নানান বিষয় নিয়ে কি ভাবছে জনজাতিরা, কি ভাবছে তিপ্রামথা, তা জানার জন্যই আমাদের আজকের বিশেষ টকশো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজকের টকশোতে আমার সাথে রয়েছেন বিশিষ্ট তিপ্রামথা নেতৃত্ব গীতা দেববর্মা। স্বাগত ম্যাডাম আপনাকে। হ্যাঁ, নমস্কার, ধন্যবাদ। ম্যাডাম, ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়ে গেল। অনেক দিনের দাবি ছিল, অনেক দিনের স্বপ্ন পূরণ বলা হচ্ছে। আপনি কতটা খুশি? আপনার দলের কর্মী সমর্থকরা কতটা খুশি? প্রথমে দীপেন বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অপরচুনিটি দেওয়ার জন্য। আর আপনার যে নিউজ ভ্যানগার্ডের টিম, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। অ্যাকচুয়ালি ভারতের সঙ্গে ত্রিপুরা রাজ্য তখন স্বাধীন ত্রিপুরা ছিল আমাদের, সেটা মার্চ হওয়ার পর থেকে আজকে থেকে ধরুন 70-75 বছর হয়ে গেছে। তো এত বছর আমরা আমাদের যে দাবি, আমাদের যে পাওনা, যেটা থেকে আমরা এতদিন ডিপ্রাইভ ছিলাম বা বঞ্চিত ছিলাম, ওইটা আমাদের মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মার নেতৃত্বে সেটা সেদিন 2 তারিখ মার্চ 2024-এ ত্রিপার্টাইট অর্থাৎ ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল। সেই চুক্তির মাধ্যমে যে কতগুলি দাবির মেনশন করা আছে, সেই দাবি পেয়ে আমরা নিঃসন্দেহে খুব খুশি। কারণ এতদিন আমরা খুবই ডিপ্রাইভ সেক্টর একটা ছিলাম। তো যে দাবিগুলি ছিল সেটার মধ্যে মেইন যেটা উল্লেখযোগ্য বিষয়, সেটা হচ্ছে জাস্ট একটা প্রিয়াম্বলের মতো, প্রস্তাবনার মতো দাবি। সেটা হচ্ছে ল্যান্ড রাইটস, পলিটিক্যাল রাইটস, ইকোনমিক ডেভেলপমেন্ট, আইডেন্টিটি, কালচার, ল্যাঙ্গুয়েজ এটসেট্রা। তো যেগুলি নিয়ে আমাদের এতদিনের ক্রন্দন, সেটা পেয়ে আমার যতটুকু মনে হয় আমরা তো খুশি। সারা গোটা রাজ্যের, শুধু তিপ্রাসা না, নন তিপ্রাসা লোকও খুশি বলে আমি মনে করি। কারণ এখানে যদি আমরা রাজ্যটাকে আরো উন্নতির শিখরে নিয়ে যেতে চাই, তো বোথ সাইড, বাঙালি এবং ট্রাইবেল বা তিপ্রাসা এবং নন তিপ্রাসা, সবাইকে একটা সম পর্যায়ে নিয়ে যাওয়া দরকার বলে আমি মনে করি।
আচ্ছা, তার জন্যই আমার মনে হয় এটা শুধু ত্রিপ্রাসাদের খুশি না, গোটা রাজ্যের গোটা দেশের এটা খুশি হওয়া দরকার। ওকে, আপনি যে বিষয়গুলো বলেন এবং চুক্তির বিষয়গুলো, যে দাবিগুলোর কথা বলা হচ্ছিল এবং যে সেখানে ল্যান্ড রাইটস থেকে জমির অধিকার থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আমি অবশ্যই আসবো আপনার কাছে একটু বিস্তারিত আলোচনার জন্য, সেই বিষয়গুলো কি সেগুলো জানার জন্য। কিন্তু তার আগে একটু জানবো যে একাংশ রাজনৈতিক মহল মনে করছে যে নির্বাচনের মুখে মানে একটা চাপের রাজনীতি করছে তিপ্রামথা। এখন মথা প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা আমরণ অনশনের জন্যই কি কেন্দ্র সরকার এই চুক্তিতে স্বাক্ষর করলো? আপনি কি মনে করেন এই চুক্তি স্বাক্ষরিত হবার পেছনে সবচেয়ে বেশি কৃতিত্ব কার? হ্যাঁ, দেখুন ওই জায়গাতে যদি আমরা ডিপলি চিন্তা করি আর কি, আমরা এই চুক্তি বা যে দাবিগুলি আমি উল্লেখ করলাম এখানে, এই দাবিগুলি পেতে আমরা বলতে আমাদের মহারাজা, আমরা তো সেখানে কিছু করিনি বলতে গেলে। আচ্ছা, আমাদের মহারাজার কম পরিশ্রম হয় না, আপনারা দেখেছেন সবাই। আপনারা শুধু না, গোটা রাজ্যের মানুষ দেখেছে মহারাজার যে কত পরিশ্রম। আমাদের অ্যাসেম্বলি ইলেকশনের আমরা 13 জন এমএলএ পেয়েছি, যেটা ইলেকশনের পূর্বে আমাদের একটা চিন্তা ছিল যে আমরা একটা ফ্যাক্টর হতে পারবো অ্যাসেম্বলিতে, সেটা হলো না। দুর্ভাগ্যবশত আমরা সেটা করতে পারিনি। তো ওই সময় থেকে বিফোর অ্যাসেম্বলি ইলেকশনের পর থেকে আমাদের এই দাবিগুলি নিয়ে মহারাজা বরাবর কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে উনি কথা বলে আসছিল কিন্তু। আচ্ছা, তো ইলেকশনের আগেও এই যে দাবিগুলি আমি বললাম সেটা নিয়ে আলোচনা হয়েছিল, যে কোনো একটা অজ্ঞাত কারণে সেটা হয় নাই ইলেকশনের আগে। তো ইলেকশনের পরেও 2023 নির্বাচনের আগে, হ্যাঁ 2023 অ্যাসেম্বলি ইলেকশনের আগে সেটা নিয়ে আলোচনা হয়েছিল কিন্তু। সেই ইন্টারলোকেটর কথাও তখন থেকে কিন্তু প্রচলিত ছিল যে দেওয়া হবে যে একজন ইন্টারলোকেটর, যে এখানে আমাদের ত্রিপ্রাসাদের যে অবস্থা, যে দুরবস্থা এটা বিবেচনা করার জন্য বা দেখাশোনা করার জন্য বা আলোচনা করার জন্য এটা ইন্টারলোকেটর দেওয়ার কথা তখন থেকে ছিল কিন্তু। কিন্তু ইলেকশন হয়ে গেছে যথাক্রমে সব, আমাদের রাজ্যে বিজেপি সরকার আবার বসলো, ইন্টারলোকেটর আসার কথা যে কোনো একটা কারণে অনেক ডিলে করেছে কিন্তু। আমাদের মহারাজা প্রায় 1 বছর মতো উনি অপেক্ষা করেছেন। শেষ পর্যন্ত ইন্টারলোকেটর এসেছিল, তাদের সঙ্গে অনেকবার আলোচনা বসেছেন, দিল্লি যাওয়া হলো, গুয়াহাটি যাওয়া হলো, অনেকবার কিন্তু ডিসকাশন, এই টেবিলে ডিসকাশন হয়েছিল। শেষ পর্যন্ত সেই ডিসকাশনে কোনো রকম কাজ হয় নাই। আচ্ছা, আমাদের মহারাজা ডিসিশন নিতে হয়েছিল যে উনি হাঙ্গার স্ট্রাইক থাকবেন যতক্ষণ না পর্যন্ত তার দাবি পূরণ না হয়। সেই অনুপাতে উনি 28 তারিখ ফেব্রুয়ারি 2024 উনি আমরণ অনশনের ডাক দিয়েছিল এবং বসেছেনও, কিন্তু বসার 1 ঘন্টার মধ্যে ওনাকে ডাক দিল সেন্ট্রাল গভর্নমেন্ট, ওনাকে যেতে হলো। 28 তারিখ গেল, 29 তারিখ 1 তারিখ ওইখানে কিন্তু 2 দিন উনি দিল্লিতে অনশনে ছিলেন উনি। শুধু জল আর গ্লুকোজ, আচ্ছা, শুধু জল আর গ্লুকোজ খেয়ে উনি ছিলেন 2 দিন। 28 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত কিছুই খাননি মহারাজা, ওনার পেটের একটা দানাও ঢোকেনি। 2 তারিখ এগ্রিমেন্ট হওয়ার পর 3 তারিখ যখন উনি ত্রিপুরা রাজ্যে ফিরে এসেছিলেন, তখন তিনি যেখানে অনশনটা আরম্ভ করেছিল ওখানে গিয়ে উনি এই অনশনটা ব্রেক করেছে। এটাও একটা ট্র্যাডিশনাল ফুড, আমাদের যে ভাঙ্গি যেটা বলে ওইটাকে খেয়ে উনি, এই ট্র্যাডিশনাল ফুড খেয়ে ওনার ফার্স্ট অনশন মঞ্চে গিয়ে, ওখানে গিয়ে, হ্যাঁ ওই মঞ্চেতে গিয়ে সবার সামনে উনি ওইটা খেয়ে তার অনশনটা ব্রেক করেছে। তো এটি সাধারণ কথা না কিন্তু, একজন মানুষ 4 দিন না খেয়ে 5 দিন না খেয়ে থাকা আর 1 বছর ধরে উনি পেশেন্টলি এটাকে ওয়েট করা, অপেক্ষা করা, এটি মানে চারটেখানি কথা না। ওকে, তাহলে এই যে অনেকেই বলছেন যে চাপের রাজনীতি, এবং সেটা লোকসভা নির্বাচনের মুখে, এবং সেটা হয়েছে, সরকার মেনেছে এবং চুক্তি করা হয়েছে, তাহলে একটা ইংরেজিতে একটা কথা আছে, স্ট্রাইক দ্য রড ওয়েন ইট ইজ রেড। তাহলে কি সেই জিনিসটারই তাহলে করা হলো এবং সেই জিনিসটাই করেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা? ঠিক নির্বাচনের আগেই ওনার এই
অনেকগুলো আলোচনার পর আপনি বলছিলেন অনেকগুলো আলোচনা, 1 বছর ধরে আলোচনা করছেন, ধৈর্য ধরেছেন, উনি খুব ইমোশনাল হতে দেখেছি আমরা, ইমোশনাল হয়ে গেছিলেন, কাঁদছিলেন একটা সময় যে দাবির জন্য বা এই উনি যেটা কিছু করতে পারছেন না ওনার ত্রিপ্রাসাদের জন্য উনি বলছিলেন, এবং তারপর হঠাৎ করে এই আমরণ অনশন, এবং আমরণ অনশনের 1 ঘন্টা আপনি বলছেন যে 1 ঘন্টার মধ্যে কেন্দ্র থেকে ডাক, তাহলে সেখানে এই চাপের রাজনীতিতেই তাহলে কিন্তু একটা বাজিমাত হলো বলে মনে হয় না? এটা আমি চাপের রাজনীতি বলে মনে করি না, কারণ এটা আমি যেটা অ্যাসেম্বলি ইলেকশন 2023 যেটা হয়েছিল ওইটার আগে থেকে এই আলোচনাটা চলছে। আচ্ছা, এটা আমার চাপের রাজনীতি বলে মনে করি না ওই জায়গাতে। ওকে, এখন কথা হচ্ছে যে চুক্তি যে হয়েছে, ঐতিহাসিক ত্রিপাক্ষিক চুক্তি, এই চুক্তি নিয়ে অনেকেই অনেক রকম বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসছে। এখন বলা হচ্ছে যে চুক্তির বিষয়বস্তু নিয়ে অনেকেই অন্ধকারে রয়েছেন। কি নিয়ে চুক্তি হয়েছে, কিসের ওপর চুক্তি হয়েছে, কোন কোন বিষয়ে দাবি পূরণ করা হবে, একটু যদি আমরা বিস্তারিত জানতে পারি। আমরা আপনার কাছে খুব বেশি বিস্তারিত না হলেও ম্যাডাম একটা জিনিস জানতে চাইবো, যেরকম যে বিষয়গুলো আপনি বললেন, জমির অধিকার, ল্যান্ড রাইটস, কি জমির অধিকারের কথা বলা হচ্ছে, এগুলোর উপর কাজ হবে বলে যতটুকু আমরা জানি চুক্তিতে উল্লেখ করা হয়েছে যে এগুলোর উপর ওয়ার্কিং কমিটি কাজ করবে, কিন্তু তাহলে আপনাদের দাবি তো এইগুলো আছে, এই দাবিগুলোকে ভিত্তি করেই চুক্তিটা হয়েছে। জমির অধিকার বলতে কোন জমির অধিকারের কথা বলা হচ্ছে? জমি তো আছে আপনাদের। অ্যাকচুয়ালি যে চুক্তি হয়েছিল, হ্যাঁ, ল্যান্ড রাইটস, পলিটিক্যাল রাইটস, ইকোনমিক ডেভেলপমেন্ট, এগুলি নিয়ে, তো এটা ইমপ্লিমেন্ট করার জন্য একটা জয়েন্ট ওয়ার্কিং কমিটি গঠন করা হবে। সেখানে থাকবে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট আর ত্রিপুরা মথার নেতৃত্ব। তো আমার যতটুকু মনে হয় ওই জায়গাতে এই জয়েন্ট ওয়ার্কিং কমিটি ওনারাই হয়তো ডিসাইড করবেন যে ল্যান্ড রাইটস এটা কি কি থাকবে, পলিটিক্যাল রাইটস কি কি থাকবে, ইকোনমিক ডেভেলপমেন্ট কি করে হবে, কি থাকবে ওখানে, আর আইডেন্টিটি, কালচার, এগুলি বা ল্যাঙ্গুয়েজ কি হবে। আমার যতটুকু মনে হয় এখনো তো সেরকম, আমার কাছেও সেরকম ক্লিয়ার পিকচার এখনো নাই। আচ্ছা, তো যতটুকু মনে হয় যে জয়েন্ট ওয়ার্কিং কমিটি, ত্রিপাক্ষিক চুক্তি, তো এটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, স্টেট গভর্নমেন্ট থেকে এবং ত্রিপুরা মথা থেকে যে নেতৃত্বটা থাকবে ওনারাই হয়তো এটা ঠিক করবেন বলে মনে করি। ওকে, আমরা যেরকম এই যে ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা, যদি ভাষার ব্যাপারটা বলি, কারণ আমরা নিউজ ভ্যানগার্ডও কিন্তু এই নিয়ে আওয়াজ তুলেছিলাম, আমরা চর্চা করেছি, অনেকগুলো টক শো আমরা করেছি, যে ল্যাঙ্গুয়েজ নিয়ে যে একটা লিপি বিতর্ক একটা রয়েছে। তো সেরকম ভাবে অন্যান্য বিষয়গুলোতে ইকোনমিক ডেভেলপমেন্ট বলতে কি বোঝানো হচ্ছে, পলিটিক্যাল রাইটস বলতে কি বোঝানো হচ্ছে, সেগুলো আমরা জানার চেষ্টা করছিলাম। তবে আপনার কথায় যেহেতু আপনি বললেন যে জয়েন্ট ওয়ার্কিং কমিটি ঠিক করবেন, তাহলে আমাদের অপেক্ষা করতে হবে, এবং জয়েন্ট কমিটি যখন আমাদের জানাবে তখন আমরা অবশ্যই রাজ্যবাসীকে সেই বিষয়টা নিয়ে জানাতে পারব। ম্যাডাম, আরেকটা বিষয় হচ্ছে যে চুক্তি স্বাক্ষরের সময়ে সেখানে আইপিএফটি নেতৃত্ব মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়াও সেখানে উপস্থিত ছিলেন। এখন চুক্তিতে বলা হয়েছে যে স্বাক্ষরের দিন থেকে বা স্বাক্ষরের সময় থেকে কোনো ধরনের প্রতিবাদ বা আন্দোলন আর হবে না বা এজিটেশন হবে না। তবে গতকাল আইপিএফটির প্রতিষ্ঠা দিবসে দেখা গেল শরীরে ত্রিপুরাল্যান্ড লিখে মিছিল করা হলো গন্ডাতুইসায়। তাহলে কি জনজাতিদের মধ্যে হানসা রইল না, নাকি নেতৃত্বদের কথা শুনছেন না সমর্থকরা? অ্যাকচুয়ালি মহারাজা প্রদ্যুৎ কিশোর যে দাবিগুলি করেছেন, অ্যাকচুয়ালি এটা যদিও উনি ত্রিপুরামথার সুপ্রিমো, উনি কিন্তু পার্টিকুলার ত্রিপুরামথা যারা সমর্থক বা কর্মী তাদের জন্য এটা করে নাই। আচ্ছা, উনি গোটা ত্রিপ্রাসা জাতির জন্য এটা করেছেন। কিন্তু দুর্ভাগ্য আমিও দেখেছি, আপনি যেটা বললেন এখন আমিও দেখেছি, এখন তো সোশ্যাল মিডিয়ার তো একটা এখানে প্রোগ্রাম হলে এটা স্প্রেড হয়ে যায় সবখানে এসে, আমিও দেখেছি যে ওনাকে অনেকে বকাবকি করলো মহারাজাকে, যে তারা মানে মহারাজার যে কাজগুলো এখন করেছেন সাকসেসফুল হয়েছে, তো এটা তো অনেক আনন্দের কথা, কিন্তু এটা আনন্দ না করে উল্টা মহারাজাকে অনেক বকাবকি, মহারাজাকে বলা হলো যে ওনার পায়ে নাকি শিকল বেঁধে দেওয়া হয়েছে, উনি আর আন্দোলন করতে পারবে না, এই সমস্ত কিছু। কিন্তু এই যারা এক কথাগুলো বলে থাকে না, এটা অ্যাকচুয়ালি তাদের কিরকম অভিজ্ঞতা আছে, সোসাইটির কাছে তাদের অ্যাকসেপ্টেবলটা কিরকম, সেটা চিন্তা না করে এটা শুধু তারা মানুষকে বিভ্রান্তি করার জন্য তারা এই সমস্ত কথাগুলো বলে থাকে বলে মনে করি। কারণ আমরা জানি মহারাজা এন্টায়ার
গোটা ত্রিপ্রাসাদের জন্য কাজ করে যাচ্ছেন এখন, ওনার নিজের জন্য না। কিন্তু ওই জায়গাতে মহারাজার প্রতি না হয় মহারাজাকে আরো সম্মান চোখে দেখা উচিত না? তো এটা না করে তারা উল্টা ওনার বিরুদ্ধে কথাবার্তা বলে, এটা তো ঠিক না। অনেকেই রাজনৈতিক মহল মনে করছে যে এই যে তিপ্রামথা বিজেপি কাছাকাছি আসতেই, যেহেতু ত্রিপাক্ষিক একটা চুক্তি হয়েছে এবং সেখানে চুক্তির মধ্যে মত বিনিময় হয়েছে এবং রাজি হয়েছে তিন পক্ষই, কেন্দ্র সরকার, রাজ্য সরকার এবং তিপ্রা, এখন বা তিপ্রামথা যাকে আমরা জানি। তো বিজেপির কাছাকাছি আসতেই সেটা আইপিএফটি তাই এমন পদক্ষেপ, আইপিএফটি সেখানে মানে একটা অস্তিত্ব সংকটে পড়বে বলে মনে হচ্ছে, তাই তাদের সেই ত্রিপ্রাল্যান্ডের দাবিটা আবার তাদের জোরালো হচ্ছে। এবং গতকাল আবার সেই 2017 সালে অনেকটা এ ধরনেরই আমরা যে আন্দোলন দেখেছিলাম সেই বড়মরার পাদদেশে, সেরকম টাইপেরই একটা ছবি কিন্তু গতকাল দেখা গেল। এটা কি শুরুয়াত বলে মনে করছেন অনেকেই? অ্যাকচুয়ালি গতকালকে ছিল 3 তারিখ মার্চ। 3 তারিখ মার্চ না, গতকালকে 4টা ছিল, 4টা মার্চ। ও আজকে 5th, আজকে 5th। আর 4টা মার্চ। 4টা মার্চ আমার যতটুকু মনে হয় এটা আইপিএফটির ফাউন্ডেশন ডে, প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবস। সেই ফাউন্ডেশন ডে সেলিব্রেট করতে গিয়ে হয়তো তারা এগুলি করেছে। তো আমার যতটুকু মনে হয় মহারাজার আহ্বানে এটা সাড়া দেওয়া উচিত সমস্ত ত্রিপ্রাসারা। কারণ মহারাজা, উনি সবাই জানে মহারাজা নিজের জন্য করে না, উনি যেটা করেছেন এখন সেটা নিজের জন্য না, কিন্তু গোটা ত্রিপ্রাসাদের জন্য উনি করে থাকেন যে সমস্ত কাজগুলি। ওনাকে ওনার আহ্বানে সাড়া দেওয়া সবারই উচিত। আর আপনি বলেছেন যে যেদিন ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল দিল্লিতে, ওখানে তো শুক্লাচরণ ওয়াতিয়া মিনিস্টার, অনারেবল মিনিস্টার, আইপিএফটি মিনিস্টার, অনারেবল মিনিস্টার গভর্নর ত্রিপুরা, উনি তো ছিলেন। বিকাশ দেববর্মা ছিলেন, উনি অনারেবল মিনিস্টার গভর্নর ত্রিপুরা। তো আমাদের রাজ্যের দুইজন মিনিস্টার, রাজ্যের মুখ্যমন্ত্রী উনিও ছিলেন ওখানে, প্রফেসর ডক্টর মানিক শাহ উনিও ছিলেন। তো আমার মনে হয় এটা অ্যাকচুয়ালি মানুষের কল্যাণের জন্য বা সোসাইটির কল্যাণের জন্য যে কাজগুলি করে থাকেন মহারাজা, সেটাকে অ্যাপ্রিসিয়েট করা অ্যাকচুয়ালি দরকার। আর আমি তো শুনলাম না যে বিকাশ দেববর্মা আমাদের যে মিনিস্টার, ওনার মুখে তো সেরকম মহারাজার সম্বন্ধে মানে মহারাজাকে সমালোচনা করতে আমি ওনাকে দেখি নাই। আর শুক্লাচরণকেও তো সেরকম আমার চোখে পড়ে না, হয়তো করেছি কিনা জানি। তার জন্য মানে এক রাজনৈতিক মহল সেখানে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাহলে কি কোনোভাবে নেতৃত্বদের কথা, সেটা আইপিএফটি হোক বা তিপ্রামথাই হোক, নেতৃত্বদের কথা কি কোনো একটা জায়গায় কোনো একটা অংশের সমর্থকরা মানছেন না বা তিপ্রাসারা মানছেন না, সে জায়গাতে সেখানেই থানসা নিয়ে একটা প্রশ্ন আসছে। অ্যাকচুয়ালি কিছু সংখ্যক লিডার, এটা শুধু ত্রিপ্রাসাদের মধ্যে না, আমার যতটুকু মনে হয় এটা কিছু সংখ্যক লিডার এটা শুধু নিজের স্বার্থের জন্য চিন্তা করে। কিছু সংখ্যক লিডার যে এন্টায়ার সোসাইটির জন্য চিন্তা করে। তো আমার যতটুকু মনে হয় কিছু সংখ্যক লিডার তাদের স্বার্থক্ষুণ্ণ হওয়ার চান্সেস হয়তোবা তারা অনুভব করতে পেরেছে, তার জন্য হয়তোবা এরকম হইতে পারে। তারাই বুঝবো তাদের ব্যাপারটা। তারা হঠাৎ মহারাজার সবাইকে থানচার আহ্বান দিল, কিন্তু তারা থানচাতে আসলো না। একসময় আমরা তো আইপিএফটি ছিলাম, কিন্তু মহারাজার আহ্বান আমরা সাড়া দিয়েছি, মহারাজাকে সঙ্গ দেওয়ার উচিত বলে আমরা মনে করেছি এবং মহারাজার সঙ্গে আমরা অ্যাটাচ হয়ে গেছি। তো দেখলাম যেখানে সর্বসাধারণের জন্য, সবার জন্য যদি স্বার্থতা থাকে, ওখানে কাজ করাটা উচিত, বিইং এ লিডার। কিন্তু সংকীর্ণ স্বার্থ বা নিজের স্বার্থ শুধু দেখলে তো হবে না। ওইটাই আর কি। এখন সেটাই কি হচ্ছে, সমর্থকরা কেন গতকাল এমন করলেন, এবং এটা যদি একদিনের হয় তাহলে অবশ্যই সেটা তো নজর রেখেছি আমরা, কিন্তু আগামী দিনেও এমন কিছু হয় কিনা সেদিকেও আমরা নজর রাখবো। 2023 নির্বাচনের আগে গ্রেটার ত্রিপ্রাল্যান্ড এবং পরে কনস্টিটিউশনাল সলিউশনের দাবি করেছিলেন আপনারা। এখন প্রদ্যুৎ কিশোর দেববর্মা বারবার বলছিলেন যে লিখিত প্রতিশ্রুতি না দিলে কারোর কথা উনি রাখবেন না বা কারোর সাথে উনি জোটে যাবেন না, রাজনৈতিক জোটে যাবেন না 2023 নির্বাচনে। এটাই আমরা দেখেছিলাম এবং শুনেছিলাম। বারবার উনি এই কথা বলছিলেন যে লিখিত প্রতিশ্রুতি চাই। তো এবার তো লিখিত প্রতিশ্রুতি হয়ে গেল, এবার তো ত্রিপাক্ষিক চুক্তি হয়ে গেল, ঐতিহাসিক চুক্তি। এবার কি তাহলে বিধানসভায় বিজেপির সাথে জোট করছে ত্রিপ্রামথা? ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল, এটাও দিল্লিতে, যেটা ইন প্রেজেন্স অফ শ্রী অমিত শাহ, অনারেবল ইউনিয়ন মিনিস্টার হোম অ্যাফেয়ার্স। তো
এখনো সেটা আমরা পরিষ্কার বলতে পারবো না। আচ্ছা। এখন লোকসভাতে কি হবে না হবে আমাদের পার্টি শীর্ষ নেতৃত্ব তারা আছেন, তারা বলবেন। তো এখনো আমাদের পার্টি লেভেলে তো সেই মানে কনক্রিট ডিসিশন, যেটা কনক্রিট ডিসিশন এটা লোকসভাতে কি হবে না হবে সেটা এখনো হয় নাই। আজকে যদিও মিটিং হয়েছে প্রাথমিকভাবে, হয়তো বা এটা নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু কনক্রিট ডিসিশন আচ্ছা এখনো মানে জনসমক্ষে আনার মতো সেরকম ডিসিশন এখনো হয়নি। লোকসভা নির্বাচনে জোট একদিকে আর আরেকদিকে এখন আপনারা তীব্রামথা প্রধান বিরোধী দল হিসেবে রয়েছেন এবং ওই যে একই প্রশ্নে ঘুরপাক খাচ্ছি যে বারবার যখন বলা হয়েছিল বা বলছিলেন আপনারা যে লিখিত প্রতিশ্রুতি দিলেই কিন্তু আপনারা জোটে আসবেন, সেটা যখনই সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে আপনারা কি কংগ্রেসের সাথে জোটে যাবেন, তাহলে বলেছিলেন যে লিখিত প্রতিশ্রুতি যারাই দেবে তাদের সাথেই আমরা আছি, বিজেপি দেবে তাহলে আমরা বিজেপির সাথে আছি। তো আজ তো বিজেপি দিল, তাহলে আজ কি রাজ্য পরিচালনায় বিজেপির সঙ্গ দেবেন আপনারা, মানে প্রধান বিরোধী দল না হয়ে বিজেপির সঙ্গে গিয়ে? অ্যাকচুয়ালি ওইখানে আপনি যে প্রশ্নগুলি করেছেন না, সেটা অ্যাকচুয়ালি আমি ওইভাবেই মানে ওটা আনসার দেওয়াটা আমি আমার মানে প্রয়োজন বলে মনে করি। যেটা হচ্ছে আমাদের মহারাজা প্রদ্যুৎ কিশোর আমাদের লিডার, উনি যেটাই ডিসিশন নেন আমাদের কোনো আপত্তি নাই, ওনার প্রতি আমাদের যথেষ্ট ট্রাস্ট আছে, ভরসা আছে, সবকিছু আছে। উনি যে ডিসিশনই নেক না কেন আমরা সবাই মাথা পেতে এটা অনার করব, মেনে নেব এই ব্যাপারটা। তো এখন ওনার কাছে আমার সব দায়িত্ব, মহারাজার কাছে। উনি যে ডিসিশন বিজেপির সঙ্গে যাক না কার কাছে যাক সেটা আমরা কিছু আর চিন্তা করব, কারণ বিইং মহারাজা এস এ লিডার আমরা মহারাজাকেই মানি, ওনাকে বাদ দিয়ে তো আমরা কেউ আর মানে মানতে আর পারতেছি না। ওকে, মানে উনি যে ডিসিশনটা নেবেন বা ওইটাই আমরা তত্ত্বাবধানে যে ডিসিশনটা করা হবে সেটাই আপনারা সবাই মেনে নেবেন এবং তাহলে সেটা সময় বলবে যে তীব্রামথা বিজেপির সাথে জোট করছে বা লোকসভা জোট করছে কিংবা বিধানসভা জোট করছে কিনা। 2024-25 বাজেট পেশ হয়ে গেছে এবং সেটা আজ পাশও হয়ে গেল। এখন মোট বরাদ্দের 39.93% বরাদ্দ রাখা হয়েছে জনজাতিদের জন্য, 39.93% বরাদ্দ রাখা হয়েছে। মোট যে বরাদ্দটা বাজেট বরাদ্দ তার মধ্যে জনজাতিদের জন্য এডিসিকে 698.68 কোটি টাকা সরাসরি অর্থ প্রদান করা হবে বলে জানা গেছে। কি মনে করেন, এটাতে সন্তোষজনক এই বাজেট? খুশি আপনারা এই বাজেটে? স্টেটের বাজেট এটা অ্যাকচুয়ালি আমার মতে এটা খুশি না, সত্যি কথা। যেটা এন্টায়ার আমাদের রাজ্যের যে জিওগ্রাফিক্যাল যে এরিয়াটা আছে না, ওইটার 80 থেকে 85% এডিসি এরিয়াতে থাকে এলাকাগুলি। আর আমাদের এখানে এডিসি এলাকাগুলি সবচেয়ে দুর্গম। আপনার নিউজ ভ্যানগার্ড না হয় অন্যান্য বিভিন্ন চ্যানেলও দেখেছি যে সবচেয়ে বেশি দুর্গম, রাস্তাঘাট খারাপ, না হয় ভালো না, জলের ব্যবস্থা নেই, স্কুলের সুব্যবস্থা নেই, এই সমস্ত কিছু দুর্গম বা প্রবলেমস তো এডিসি এরিয়াতেই তো বেশি থাকে। তো এডিসি এরিয়াতে যদি আরেকটু বেশি দেওয়া যায় তাহলে তো হয়, কিন্তু এখানে দেখেছি 39.93% এটা বিভিন্ন স্কিমের জন্য, ইনক্লুডিং এডিসির জন্য আলাদা যে বাজেট 698.68 crore, এটাকে যদি এটা তো ইনক্লুড যে 39.93 এটা তো ইনক্লুড এডিসি যে এক্সট্রা সবটা পুরো বরাদ্দের মধ্যে এত পার্সেন্ট 39.93% জনজাতিদের জন্য। তো যেখানে দরকার বেশি ওইখানে টাকাটা একটু বেশি দেওয়া দরকার বলে আমি মনে করি। তো ওইখানে 39% না দিয়ে যদি 50% দেয় তাহলে বোধহয় একটু মোটামুটি একটু জাস্টের মধ্যে আছে বলে আমি মনে করি। কিন্তু বাজেটটা আমার কাছে সেরকম মনের মধ্যে একটা মনোপুত হলো না। কি বাজেটে আরো বলা হয়েছে জনজাতিদের জন্য 11টি ছাত্রী এবং 10টি ছাত্রদের হোস্টেল নির্মাণে 76.65 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এখন এটা এই হোস্টেলের কথাটা অনেক সময় আমরা শুনি, ছাত্রছাত্রীদের হোস্টেলের সমস্যা। এবার 11টা ছাত্রীদের জন্য এবং 10টা ছাত্রদের জন্য, মানে মোট 21টি হোস্টেল নির্মাণ করার জন্য বরাদ্দ রাখা হয়েছে এবার বাজেটে এডিসি এলাকাতে জনজাতিদের জন্য, জনজাতি ছাত্রছাত্রীদের জন্য। হ্যাঁ, হোস্টেলের কথা আপনি উল্লেখ করেছেন, খুবই ভালো। আপনি দেখবেন
আমি একটা জিনিস তুলে ধরবো এই জায়গাতে। তেলিয়ামুড়া মঙ্গিয়াকামি ব্লকের আন্ডারে একটা ভিলেজ আছে বিলাইহামকামি। ওইখানে শুধুমাত্র বিলাইহামকামি আর একটা বুদা আছে, ওইখানে প্রায় অ্যারাউন্ড ধরেন 250 ফ্যামিলির মতো থাকে। শুধু একটা মাত্র স্কুল, এটাও প্রাইমারি স্কুল। আচ্ছা। ওখানে প্রত্যেক বছর আমি যতটুকু রিপোর্টটা পাইলাম, প্রত্যেক বছর ওইখানে ক্লাস 5 থেকে পাস আউট হয় প্রায় 10 থেকে 15 জন। আচ্ছা। এটা 10 থেকে 15 জন, তারা মনে করে ওখানে তো একদম ইন্টারভিউ প্লেস, তো ওখানে মনে করে তারা ক্লাস 5 এর পর আর কোনো ক্লাসই নেই, শেষ, এটা স্কুল শেষ, স্কুল লাইফ শেষ। আর টিসি পর্যন্ত তারা উইথড্র করেন। আচ্ছা। আপনি ভেবে দেখুন কি অবস্থা ওখানে। ক্লাস 5 পর্যন্ত পড়লো, আর যদি 6, 7, 8 পড়তে যায় তাহলে অনেক দূরে যেতে লাগে, তাদের স্কুলের সুবিধা নেই। তো কি করে তারা পড়াশোনাটা ছেড়ে দেয় ওখান থেকে। তো কিভাবে রাজ্যের উন্নয়নটা কিভাবে হবে, আমি ওইটাই চিন্তা করি। আর এখন যে আপনি বললেন যে 21টা হোস্টেল, 21টা হোস্টেল, আপনি 11টা মেয়েদের, বেশি দূরে যেতে হবে না, আপনি শুধু এখানে বয়েজ বেটন যে হোস্টেলটা আছে না, ওখানে আপনি একবার ভিজিট করুন। হোস্টেলের কি রকম ইনফ্রাস্ট্রাকচার, মানে একদম ন্যূনতম ইনফ্রাস্ট্রাকচার, এটা ডেভেলপ হয় না। জল খাওয়ার সুব্যবস্থা নাই। অনেক প্রাইভেট হোস্টেল আছে আগরতলা শহরে, অনেক প্রাইভেট হোস্টেল আছে, ছোট ছোট বাচ্চারা থাকে, 1, 2 থেকে থাকে, তারা অস্বাস্থ্যকর পরিবেশ। আচ্ছা। একদম পোকা মাকড় থাকে, মেইনটেইন করা হয় না ঠিক মতো। আচ্ছা। এটা কেউ দেখে না, এটা হচ্ছে দুঃখের বিষয়। তো এখন যদি এই 21টা হোস্টেল করে দেয়, শুধু একটা বিল্ডিং আমি দাঁড় করে দিলাম, যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে দিলাম, কিন্তু আমার ভিতরের যদি কোনো ডেভেলপ না করে, তাহলে তো থেকেও তো না থাকার সময়। এবারে যে বাজেটে, ম্যাডাম, এবারে বাজেটে জোর দেওয়া হয়েছে শিক্ষা, স্কিল ডেভেলপমেন্ট এবং পরিকাঠামো উন্নয়ন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপর। তো সেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তো গোটা রাজ্যের সাথে এডিসি এলাকাতেও তো নিশ্চয়ই সেখানে অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, যেটা হয়েও আসছে, এখন হবে। তো এতে জনজাতিদের উন্নয়নে কতটা মানে সদার্থক ভূমিকা পালন করবে বলে মনে হয়? ওইটা আমি যেহেতু এটাই বলবো, সেটা কোনোখানে কাগজপত্র সব মেনটেন হয়ে গেছে, কাগজপত্র মেনটেন হইতেছে, আর বাকি সব কোনোখানে মেনটেন হইতেছে। আচ্ছা। আপনি ভিতরে গিয়ে দেখুন না একবার, যদি স্কুলের যদি ইনফ্রাস্ট্রাকচার থাকে, বিল্ডিং থাকে, তো ফার্নিচার নাই, ফার্নিচার যদি থাকে, টয়লেটের ব্যবস্থা নাই, জলের সুব্যবস্থা নাই, ইলেকট্রিসিটির সুব্যবস্থা নাই, এইগুলি সমস্ত চলছে। এখন চুক্তি থেকে বাজেট সবকিছু মিলিয়ে বাস্তবে জনজাতিদের উন্নয়নে মানে কতটা নজর দেওয়া হয়েছে বর্তমানে, এবং সেটা কতটা সদার্থক ভূমিকা পালন করা হচ্ছে বলে আপনি মনে করেন? কারণ আপনি বলছেন যে স্বাধীনতার পর থেকে, ত্রিপুরা রাজ্য ভারতভুক্ত হওয়ার পর থেকেই জনজাতিদের সমস্যা চলছে। মহারাজার যে চুক্তি, ওখানে যে পয়েন্টসগুলি আছে না, এই চুক্তিগুলি অতি সত্বর এটা ইমপ্লিমেন্ট হওয়া দরকার। যদি এখানে যে ইকোনমিক ডেভেলপমেন্টের কথা যেহেতু উল্লেখ আছে, আমাদের ত্রিপ্রাসাদের ইকোনমিক ব্যাপারটা একদমই নেই। আমাদের ব্যবসা বাণিজ্য হাতে নেই, বাজার খাতেও দেখবেন কিচ্ছু নাই। প্রত্যেকদিন মানুষ, আজকেও যেমন আমি দেখেছি, আপনি বেশি দূরে যেতে হবে না, জিবি হসপিটালে গিয়ে দেখেন, প্রত্যেকদিন মানুষ খুব অসহায়ভাবে ওইখানে একদিন একবেলা খেয়ে, পেশেন্ট পার্টির সঙ্গে যে লোকগুলি থাকে তাদের খাওয়ার টাকা, মানে কি বলবো এটাকে, টিফিন করার মতো টাকা পকেটে নিয়ে, আচ্ছা, 2 বেলা ভাত খেয়ে, রুগীর সঙ্গে তো একজন তো থাকবে তো না, পেশেন্ট পার্টি তো থাকে, তারা কি অবস্থায় আছে। আজকেও অন্তত 2-3 জনের কাছে আমি ফোন করে টাকা অ্যারেঞ্জ করে দিয়েছি একজনকে। আচ্ছা, যে ওনাকে একটু হেল্প করো, ওনাকে একটু হেল্প করো, ওনার টিফিন খাওয়ার মতো ব্যবস্থা নাই তার পকেটের টাকা। কি অসহায়ভাবে থাকে তারা। আমরা যখন পেশেন্ট দেখতে যাই সবার দিকে চায়া থাকে, কি অসহায় তাদের মুখগুলি, তাদের চোখগুলি দেখলে আপনি নিজেই আপনার চোখের জলায় পড়ে, এই অবস্থা। এখন এই সমস্যাগুলোর জন্য এই যে আমরা যেটা বাজেট বরাদ্দ বলুন, বা এই যে চুক্তি করা হয়েছে, এই যে ত্রিপ্রামথার দাবি বা জনজাতিদের দাবি, এই দাবি পূরণে এই যে ঐতিহাসিক একটা চুক্তি হয়েছে,
এখন তো এই দিকে তাহলে লক্ষ্য করা হচ্ছে, এবং লক্ষ্য করার পর কি আপনার মনে হয় যে এটা দ্রুত এটার কোনো একটা সমাধান পথ বেরিয়ে আসবে? হ্যাঁ, এই যে পয়েন্টসগুলি যেটা আছে, এটা যদি অতি সত্বর একটা জয়েন্ট ওয়ার্কিং কমিটি এটাকে যদি তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করে, তবে এই রাজ্যে তীব্রাসারা বেঁচে যায়। আর না হলে তো যদি এটাও লেংদি প্রসেস করে, তাহলে আমাদের আর কোনো উপায় নেই, যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে। আর এই যে ডেভেলপমেন্টের যে কথাগুলি না, স্টেট গভর্নমেন্টের হোস্টেল হবে, এই হবে, সে হবে, বাজেট, এগুলি শুধু কাগজপত্রে মেনটেন হবে, বাস্তবে কার্যক্ষেত্রে কিছুই থাকবে না। ওকে, এখন গতকাল বিধানসভায় ডিএ নিয়ে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা। আজ 5% ডিআর ঘোষণা করা হলো। কর্মচারী মহল নিশ্চয়ই খুশি, কি মনে করেন? হ্যাঁ, এটাও সেইরকম খুশি হওয়ার কারণ বলে আমি মনে করি না। কারণ আগে ছিল আমাদের 20% কর্মচারীদের জন্য, সেন্ট্রাল গভর্নমেন্টের অলরেডি 46% দিয়ে তারা পেয়ে গেছে। আজকে যদিও 5% ঘোষণা হয়, তবে হয় কত 20+5, 25%। আরো 21% ডিফারেন্ট এখনো রয়ে গেছে রাজ্যের কর্মচারীদের দিয়ে। তো এই রাজ্যের কর্মচারীদের যদি 21% দিয়ে এখনো যদি ডিফারেন্ট হয়ে থাকে সেন্ট্রালের সঙ্গে, কিন্তু অনেক আপনি জিনিসপত্র কিনতে গেলে সেম জিএসটি দিতে হচ্ছে। আর ত্রিপুরাতে এমন একটা জায়গা, এখানে কোনো প্রাইভেট সেক্টরের কোনো কোম্পানি নেই, কিচ্ছু নেই, গরিব স্টেট বলতে গেলে। তো ওইখানে কর্মচারীদের বেতনও সেই সেন্ট্রালের মতো আমরা পাচ্ছি না। তো খুশি হওয়ার তো কোন কারণেই আমি বুঝি না ওই জায়গাতে। এখন ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়েছে, এবং তারপর বলা হচ্ছে যে কাছাকাছি, অনেকেই রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে কাছাকাছি আসছে বিজেপি এবং তিপ্রামথা। এখন তার মধ্যে বিজেপি তিপ্রামথার কাছাকাছি আসাতে আইপিএফটির গুরুত্বটা হয়তো কিছুটা কমতে পারে বলে গতকালকের এই ঘটনা, যেটাতে ত্রিপুরাল্যান্ডের দাবি তোলা হয়েছে। তো অনেকেই প্রশ্ন করছেন যে জনজাতিদের এই চুক্তিতে সত্যি লাভ হবে তো? আপনি কি মনে করেন? আমরা তো আশাবাদী। এটা যেহেতু এখানে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা আছে, উনি শুধু মুখে বলে না, ওনার যে প্রতিশ্রুতিগুলি উনি বাস্তবায়ন করে দেখান মানুষের কাছে। তো মহারাজার প্রতি আমরা ট্রাস্ট, আগে বলেছি, যথেষ্ট ট্রাস্ট আছে। উনি যা করবেন বলে যদি প্রতিশ্রুতি দিয়ে থাকে, উনি করেও দেখান। তো জানি না আইপিএফটিরা কেন ওখানে ইনসিকিউর ফিল করে, কারণ মহারাজা তো শুধু পার্টিকুলার টিপ্রামথার সমর্থক বা কর্মীদের করে না, এন্টায়ার গোটা টিপ্রাসাদের জন্য তিনি যদি এই কাজগুলি করে থাকেন, তো ওনারা তো ইনক্লুড আছে ওই জায়গাতে। তো কেন ইনসিকিউর ফিল করবে? তারাও এনজয় করুক আমাদের মতো। আজকের এই দাবি পাওয়ার, দাবি ত্বরান্বিত করার জন্য তারাও সহযোগিতা করুক মহারাজার সঙ্গে। আজকের বৈঠকের ডিটেলস তো আপনি জানাতে পারলেন না আমাদের, আমরা হয়তো পরে জানতে পারবো। তবে কি মনে হচ্ছে, আপনি একজন নেতৃত্ব হিসাবে, এবং প্রথম সারির নেতৃত্ব ত্রিপুরামথার আমরা বলবো, প্রথম সারির নেতৃত্ব হিসাবে কি মনে হচ্ছে, এবারও কি লোকসভা নির্বাচনে কিং মেকার হতে চলেছে ত্রিপুরামথা? সেটা আমি বললাম, এখনো কনক্রিট ডিসিশন আমি বলতে পারবো না কি হয়েছে না হয়েছে। তবে একটু কথা আছে না, একটু ধৈর্য ধরেন। ওই একটা কথা আছে, কি জানি ওটাকে, সবুরে মেওয়া ফলে। না, একটা যদি অপেক্ষা করে থাকে রেজাল্টটা খুবই মিষ্টি হয়, যেটা আচ্ছা ধৈর্য ধরলে ধৈর্যের ফল মিষ্টি হয়। ধৈর্যের ফল খুবই মিষ্টি হয়, সেই মিষ্টি সবাই পাবে। একটু ধৈর্য ধরতে লাগবো। আর মহারাজা যে ইনস্ট্রাকশন দেবে বা অ্যানাউন্সমেন্ট করবে, সেটা আমরা সবাই বুঝবেন। একটা শেষ প্রশ্ন, এই চুক্তির, ওই ঐতিহাসিক চুক্তির যেটা লেখা হয়েছে যে কোনো ধরনের এজিটেশন বা কোনো ধরনের প্রতিবাদ হবে না, তাহলে কি আমরা ধরে নিতে পারি যে এই মুহূর্তে ত্রিপুরামথার সমর্থকরা কোনো বিষয়ে আর কোনো ধরনের প্রতিবাদ সংগঠিত করছেন না? অ্যাকচুয়ালি আমরা যখন এজিটেশন বা প্রোগ্রাম করেন বা আন্দোলন করি, তো আমাদের টার্গেটটা কি? আমাদের দাবির জন্যই তো করি না। তো এখন যে দাবিগুলি আমাদের সামনে রাখা হয়েছে, যে এই দাবিগুলি দেওয়া হবে, তো আমরা তো নিশ্চয়ই আমরা ধৈর্য সহকারে অপেক্ষা করব। আমরা কেন 6 মাস, কেন আমরা দরকার হলে 1 বছর অপেক্ষা করব, ঠিক আছে না? সেখান থেকে আমিও শুনলাম যে কিছু সংখ্যক নেত্রী বা নেতা নেত্রী, তারা মহারাজাকে অনেক কিছু ব্যঙ্গ করেছে, যে 6 মাস ধরে ওনার
পায়ে শিকল বাঁধা আছে, উনি আর কিছু করতে পারবে না, আন্দোলন করতে পারবে না, অনেক কিছু। কিন্তু যে দাবির জন্য আমরা আন্দোলন করেছি, মুভমেন্ট করেছি, এজিটেশন করেছি, সেটা তো এখন আমাদের সামনে। তো এটা কার্যকরী হতে টাইম তো লাগবে, টাইম দেওয়া উচিত বলে আমি মনে করি। আমরা 6 মাস কেন, আমরা যদি দরকার হয় তো 1 বছর আমরা অপেক্ষা করব। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে আজ সঙ্গে থাকার জন্য। আমরা জানলাম আপনার কাছে অনেক কিছু, তবে আগামী দিনে আরো বিস্তারিত জানার জন্য আপনাকে আবারও স্টুডিওতে চাইবো আমরা। আজকের জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার। দর্শক বন্ধুরা, বিশেষজ্ঞরা মনে করছেন যে ঐতিহাসিক চুক্তি থেকে শুরু করে বাজেট, লোকসভা নির্বাচনের মুখে বাড়তি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে জনজাতিদের সব বিষয়। তবে নৃগোষ্ঠীদের সঠিক উন্নয়নে এই চুক্তি ও বাজেট বরাদ্দ কতটা কার্যকর হবে তা সময় বলবে। তাই সেদিকে নজর রাখবো আমরা। আর দেশ দুনিয়ার রাজ্যর বিভিন্ন খবর এবং আপডেট সহ টকশো দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।